তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি, বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনন্য মুহূর্তে আয়োজিত 10 দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত সুধীজন, দেশ বিদেশে টেলিভিশন ও সম্প্রচার মাধ্যমে যারা আজকের অনুষ্ঠান উপভোগ করছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমি প্রধান সমন্বয়ক আপনাদের সকলকে স্বাগত জানাই। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাই বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, বাঙালির চিরকালের স্বজন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলুন্নেছা সহ 1975 সালের 15 আগস্টে শাহাদাত বরণকারী সকলকে। শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিত মা বোনকে।
আমি বিশেষ ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার সুচিন্তিত পরামর্শ ও নির্দেশনায় সম্ভব হয়েছে আমাদের আজকের এই বিপুল ও বহুমাত্রিক আয়োজন। বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে অবিনশ্বর আলোক শিখা হিসেবে দেদীপ্যমান। জন্মশতবর্ষে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপনের যে যাত্রা আমরা শুরু করেছি তা কোনো দিন শেষ হবে না। বাংলার আলো হাওয়ায়, স্মৃতিসত্তায় তিনি অনন্ত প্রেরণা উৎস হিসেবে থাকবেন। সেজন্য আমাদের 10 দিনের আয়োজনের মূল থিম নির্ধারণ করা হয়েছে মুজিব চিরন্তন। প্রতিদিন ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছে। আমাদের আয়োজনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানগণ গেস্ট অফ অনার হিসেবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করবেন। এই কোভিড পরিস্থিতিতেও উপস্থিত থাকছেন কয়েকজন মান্যবর অতিথি। আমরা আনন্দিত যে সম্মানিত অতিথি হিসেবে ভিডিও বার্তা প্রদান করেছেন কম্বোডিয়ার মাননীয় প্রধানমন্ত্রী সমদেব তেইসো হুনসেন। সম্মানিত আলোচক হিসেবে আছেন বিশিষ্ট ঐতিহাসিক অধ্যাপক ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। আমাদের অনুষ্ঠান সাজানো হয়েছে 2টি পর্বে। সন্ধ্যা 6টা পর্যন্ত আলোচনা অনুষ্ঠান চলবে, তারপর আধ ঘন্টা বিরতির পর 6:30টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও থাকছে থিম ভিত্তিক প্রামাণ্যচিত্র। আমাদের অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা সহ থাকছে বন্ধু রাষ্ট্রের পরিবেশনা। আজকের প্রতিপাদ্য মহাকালের তর্জনী, যার মূল উপজীব্য ঐতিহাসিক 7ই মার্চ। বঙ্গবন্ধু তর্জনী আজ বাঙালির কাছে সাহস ও শক্তির প্রতীক। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে তর্জনী উঁচিয়ে যখন বলেছিলেন, দাবায় রাখতে পারবা না, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন বাংলার ইতিহাস বদলে গিয়েছিল। বাঙালির স্বায়ত্তশাসনের সংগ্রাম 7ই মার্চে এসে স্বাধীনতার সংগ্রামে রূপান্তরিত হয়েছে। তার 7ই মার্চের ভাষণ আজ ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ইউনেস্কোর মেমোরি অব দি ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত। এ ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধ অবস্থার ভাষণ। একদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর রক্তচক্ষু, তাদের ট্যাঙ্ক কামান প্রস্তুত, অন্যদিকে নিরস্ত্র বাঙালির হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছেন অকুতোভয় এক মহানায়ক। 7ই মার্চের অগ্নিগর্ভ ভাষণে তিনি আবির্ভূত হয়েছেন জাতির একমাত্র প্রতীক হিসেবে। স্বাধীনতা যুদ্ধকালে বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানের কারাগারে। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার রাতে গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর নামেই সার্বক্ষণিক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলেছে। 1975 সালের 15ই আগস্টের ভয়াবহ হত্যাকাণ্ডের মাধ্যমে ঘাতক এবং স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সব ষড়যন্ত্র পরাজিত হয়েছে। মৃত্যুর পরে আরও উজ্জ্বল হয়েছে বঙ্গবন্ধুর নাম। বাঙালির হৃদয়ে আজ অক্ষয় আসনে সমাসীন বঙ্গবন্ধু। তাঁর 7ই মার্চের ভাষণ বাঙালির শ্রেষ্ঠ মহাকাব্য। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি রক্ত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখন আপনারা দেখবেন আজকের প্রতিপাদ্য মহাকালের তর্জনী ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র। কোটি চোখ মহাশূন্যে তাকিয়ে পলকহীন,
একটি নির্দেশের অপেক্ষায় যেন পুরো জাতি, একসাথে একই বিশ্বাসে। হাজার বছরের অপেক্ষার শেষে জাতির ক্রান্তি লগ্নে কাণ্ডারি হয়ে ধূমকেতুর প্রচন্ড তেজে নেতা আসলেন। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আকাশ ছাড়িয়ে উঠল মহাকালের তর্জনী, কোটি প্রাণে জাগল মুক্তির উন্মাদনা। সেই মহাকালের তর্জনী এখনো স্বপ্ন দেখায় মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার। দুনিয়াকে দেখিয়ে দেবার প্রচন্ড জেদে, অসীম সম্ভাবনার দূরপার অগ্রযাত্রায়। সেই তর্জনী এখনো বিশ্বাস জাগায় শিক্ষা, চিকিৎসা, অর্থনীতির মহা অর্জনে, গণতন্ত্রের নেতৃত্বে, সুশাসনে। সেই তর্জনী এখনো সাহস যোগায় আলোর যাত্রায়, মানবতার কল্যাণে। হে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আকাশ ছাড়িয়ে উঠেছিল যে মহাকালের তর্জনী, সেই অদম্য শক্তিতে বারবার বিজয়ী হবই জানি। শেখ মুজিব, শেখ মুজিব। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি রক্ত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। Bangladesh was bought with blood. March 1971, the year of the killing begins. আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। Terror and violence become the order of the day in East Bengal. The Pakistani army is indiscriminate in its killing. Surviving students and professors are made to dig their own graves before the army shoots them. East Bengal becomes a giant graveyard. এবারের সংগ্রাম East Bengal, the giant graveyard. আমার মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। In armed camps all over Bangladesh, men train for the liberation of their country. এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। Students and peasants join in learning jungle warfare. They call themselves the Mukti Bahini, the freedom fighters of Bengal. আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি সম্মানিত আলোচক, বিশিষ্ট ঐতিহাসিক ও গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিনকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদানের জন্য। বাঙালির জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের গুরুত্ব অনুধাবন করতে হলে ভাষণটির পটভূমি মনে রাখা দরকার। 7ই ডিসেম্বর 1970-এ অনুষ্ঠিত পাকিস্তানের প্রথম নির্বাচনে জাতীয় সংসদে 313টি আসনের মধ্যে আওয়ামী লীগ 167টি ও পাকিস্তান পিপলস পার্টি 88টি আসন লাভ করে। এই নির্বাচনের ফলাফলের একটি বৈশিষ্ট্য ছিল
আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে এবং পিপলস পার্টি পূর্ব পাকিস্তানে কোনো আসন লাভ করে নাই। ভোটদাতাদের একটি ভাবাদর্শিক ও জনসংখ্যা তাত্ত্বিক জরিপে দেখা গেছে পশ্চিম পাকিস্তানি ভোটারদের শতকরা 85.5 জন ইসলামী জাতীয়তাবাদ, একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার ও ভারত বিরোধী অবস্থানের সমর্থনে ভোট দিয়েছে। পক্ষান্তরে পূর্ব পাকিস্তানের ভোটদাতাদের শতকরা 74 জন ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, একটি শিথিল কনফেডারেশন ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে ভোট প্রদান করে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এক বিদগ্ধ পণ্ডিত মন্তব্য করেন, এই নির্বাচনে রাজনৈতিক অবস্থান ও রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সুস্পষ্ট মেরুকরণ বলে দিল যে অবিভক্ত পাকিস্তানের দিন ঘনিয়ে এসেছে। পাকিস্তানের প্রথম নির্বাচন প্রমাণ করল ইহাই ঐক্যবদ্ধ পাকিস্তানের শেষ নির্বাচন। বাস্তবে তাই হয়েছে। নির্বাচন প্রচারণায় বঙ্গবন্ধু শেখ মুজিব নির্বাচনটিকে তার 6 দফা কর্মসূচির উপর গণভোট হিসাবে বিবেচনা করতে বলেছিলেন। নির্বাচনের পর তিনি 6 দফার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন সহ একটি সংবিধান রচনার সংকল্প পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের আদর্শিক ভিত্তি ছিল এই 6 দফা কর্মসূচি। 6 দফা অনুযায়ী লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে 2টি স্বাধীন সার্বভৌম স্বশাসিত স্টেট এর সমন্বয়ে পাকিস্তান গঠিত হবে। 2টি রাষ্ট্রের একত্রিত থাকার একমাত্র আইনগত ভিত্তি হবে তাদের স্বেচ্ছা প্রণীত সম্মতি ও বোঝাপড়া। গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবের কেন্দ্রে সরকার গঠনের কথা, কিন্তু বাদ সাধলেন পিপলস পার্টির ক্ষমতালিপ্ত নেতা জুলফিকার আলী ভুট্টো। ভয়ভীতির কাছে নতি স্বীকারের পাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব নন। তিনি পুনরায় ঘোষণা করলেন আওয়ামী লীগই দেশের একমাত্র সংখ্যাগরিষ্ঠ দল এবং এই দলই সরকার গঠন করবে ও সংবিধান রচনা করবে। ভুট্টোর পকেটে ছিল তার মতোই আর এক অশুভ শক্তি, পাকিস্তানের প্রবল প্রতাপশালী সামরিক বাহিনী। 1970 সালের নির্বাচনের ফলাফল তাদের জন্য একটি আকস্মিক ও প্রচণ্ড অভিঘাত ছিল। একজন কোর কমান্ডার একে বিপর্যয় বলে অভিহিত করেন। বাঙালি রাজনীতিবিদেরা সেনাবাহিনীকে আদেশ করবে তারা কী করতে পারবে, কী করতে পারবে না, এবং তারা যাজক হয়ে থাকবে, এই পরিস্থিতি সেনাবাহিনীর কাছে অস্বাভাবিক মনে হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব নিশ্চিত করতে চাইলেন যে এখন হইতে ইয়াহিয়া খান ভুট্টো ও অন্যান্যদের ঢাকায় আসতে হবে। 12 জানুয়ারি ইয়াহিয়া খান ঢাকায় আসেন এবং তার সাথে আলোচনা শুরু করেন। এই আলোচনার সময় ইয়াহিয়া খান 6 দফা সম্বন্ধে তার কোনো আপত্তির কথা বঙ্গবন্ধু শেখ মুজিবকে জানান নাই, বরং তিনি তাকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে অভিহিত করেন। জানুয়ারির 27 তারিখ ঢাকা আগমন করে ভুট্টো বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে সংবিধান প্রণয়নের ব্যাপারে আলোচনায় মিলিত হন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে একান্ত আলোচনায় তিনি বলেন যে 6 দফা ভিত্তিক সংবিধানে তিনি কোনো আপত্তি করবেন না যদি এই সহযোগিতার বিনিময়ে তার জন্য ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদ সহ তার দলের জন্য মন্ত্রিসভার 4টি পদ দেওয়া হয়। বিকল্প হিসাবে তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট পদ প্রত্যাশা করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সংসদ অধিবেশন আহ্বান করতে ইয়াহিয়া খানের গড়িমসি ও আনুষঙ্গিক ঘটনা প্রবাহ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ধারণা করলেন যে সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করার ষড়যন্ত্রে লিপ্ত। এই অবস্থায় ফেব্রুয়ারির শুরুতে তিনি প্রবীণ নেতাদের সঙ্গে মিলিত হন এবং একতরফা স্বাধীনতা ঘোষণার সম্ভাব্যতা যাচাই করে দেখেন। এই ধরনের ঘোষণা বাস্তবায়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন হতে পারে, সেনাবাহিনীর পাল্টা আক্রমণ কতটুকু ভয়াবহ হতে পারে এবং জনগণের তা প্রতিরোধ করার ক্ষমতা কতটুকু আছে তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। ফেব্রুয়ারির 13 তারিখ ইয়াহিয়া খান ঘোষণা করলেন মার্চের 3 তারিখ ঢাকায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। পূর্বে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বুট্টু বলে দিলেন, অধিবেশন শুরুর পূর্বে যদি সাংবিধানিক বিষয়সমূহ সম্বন্ধে তার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবের বোঝাপড়া না হয় তাইলে চাপিয়ে দেওয়া সংবিধানে সম্মতি জ্ঞাপনের জন্য তিনি ঢাকা যাবেন না। বুট্টুর সংসদ বর্জনের হুমকি ও ভারতের সঙ্গে উত্তেজনাময় পরিস্থিতিকে ছুতা হিসেবে কাজে লাগিয়ে ইয়াহিয়া খান সংসদের অধিবেশন স্থগিত করে দেন এবং বেলুচিস্তানের কসাই খ্যাত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে গভর্নর নিযুক্ত করেন। জাতীয় সংসদের অধিবেশন স্থগিতকরণের ঘোষণার সঙ্গে সঙ্গে সারা পূর্ব পাকিস্তানে প্রচণ্ড বেগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হলো। তাৎক্ষণিকভাবে সকল শ্রেণীর ও পেশার বাঙালি স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে পড়ে আর সমবেত কণ্ঠে চিৎকার শুরু করে স্বাধীনতা স্বাধীনতা। সামরিক কর্মকর্তাদের হতবাক করে দিয়ে তাদের এবং গভর্নর ভবন, কমান্ড হাউস ও জিওসি ভবনের বাঙালি গৃহবৃত্তরা একযোগে কর্মস্থল ত্যাগ করে প্রতিবাদ মিছিলে যোগদান করে। 1 মার্চের ভাষণে ইয়াহিয়া খান সাংবিধান সংকটের জন্য শেখ মুজিবকে দায়ী করেন এবং দেশের অখণ্ডতা রক্ষার জন্য শক্তি প্রয়োগের হুমকি দেন। মার্চের 3 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব তার এই ঔদ্ধত্যের সমুচিত জবাব দেন। অবিলম্বে ক্ষমতা হস্তান্তর দাবি করে তিনি সামরিক শাসনের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন। ভারতে ব্রিটিশ রাজের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবের আন্দোলনের তুলনায় নিষ্প্রভ ছিল। এই অসহযোগ আন্দোলনের অপূর্ব সাফল্য দেখে পশ্চিম পাকিস্তানি ন্যাপ নেতা ওয়ালি খান বলতে বাধ্য হয়েছিলেন, ইভেন গান্ধী উড হ্যাভ মার্ভেলড। ঢাকা সচিবালয়ে কর্মরত একজন পশ্চিম পাকিস্তানি উচ্চপদস্থ কর্মকর্তা হাসান জহির স্বীকার করেছিলেন, দি রিট অফ দি গভর্নমেন্ট ওয়াজ নো লঙ্গার অ্যাপ্লিকেবল টু ইস্ট পাকিস্তান অ্যান্ড দি স্টেট অফ সিজ ওয়াজ বিকামিং এ ডি ফ্যাক্টো সিচুয়েশন। এ সময় পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা এয়ার মার্শাল আসগর খান বঙ্গবন্ধু শেখ মুজিবকে জিজ্ঞাসা করেন, বিদ্যমান পরিস্থিতিতে কী ঘটতে পারে? জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন, ব্যাপারটি খুব পরিষ্কার। প্রথমে ইয়াহিয়া খান ঢাকা আসবেন, তারপর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা এম.এ. মাহমুদ, তারপর ভুট্টো, তারপর ইয়াহিয়া খান সামরিক শক্তি প্রয়োগ করবেন এবং ইহাই হবে ঐক্যবদ্ধ পাকিস্তানের সমাধি। সংকট থেকে উত্তরণের জন্য ইয়াহিয়া খানের সামনে 2টি পথ খোলা ছিল, শক্তি প্রয়োগ অথবা নতুনভাবে সংলাপ শুরু। আপাতত তিনি সর্বদলীয় একটি সভা আহ্বান করলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফ বলে দিলেন, ভুট্টোর চাতুর্যপূর্ণ ষড়যন্ত্র সংকট সৃষ্টির জন্য দায়ী, সুতরাং তিনি তার সঙ্গে আলোচনায় বসবেন না।
রুষ্ট হয়ে ইয়াহিয়া খান মার্চের 25 তারিখ সংসদ অধিবেশন ডাকলেন। একই সঙ্গে শেখ মুজিবকে হুমকি দিয়ে বললেন, I will not allow a handful of people to destroy the homeland of millions of innocent Pakistanis. পরের দিন 7ই মার্চ রমনা রেস কোর্স ময়দানে লক্ষ লক্ষ বাঙালির সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব তার ঔদ্ধত্যের সমুচিত জবাব দেন এবং দাবি করেন 1. সামরিক শাসন প্রত্যাহার, 2. সেনাবাহিনীকে সেনা চাউনিতে প্রত্যাবর্তন, 3. তাদের হত্যাকাণ্ডের তদন্ত এবং 4. জনপ্রতিনিধিদের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 7ই মার্চ রমনার ময়দানে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য বঙ্গবন্ধুর শেখ মুজিবের উপর প্রচণ্ড চাপ ছিল। তা সত্ত্বেও তিনি পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেননি কেন? এই ব্যাপারে 3টি অভিমত আছে। আগের দিন ইয়াহিয়া খান তাকে আশ্বাস করেছিলেন জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবি মেনে নেওয়া হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিনি নমনীয় অবস্থান গ্রহণ করেন। 2. 14 ডিভিশনের জিওসি তাকে আগাম জানিয়েছিলেন যে স্বাধীনতা ঘোষণা করা হলে পাকিস্তানের সেনাবাহিনী ঢাকা নগরীকে ধূলিসাৎ করে দেবে। 3. আমেরিকার রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ড ওই দিন সকালে তাকে সতর্ক করে দেন আমেরিকা বিচ্ছিন্নতাবাদ সমর্থন করে না, এ ব্যাপারে তাকে কোনো সাহায্য সহযোগিতা প্রদান করবে না। এই 3টি অভিমতের কোনোটাই সঠিক নয়। আসল কথা এই, আন্তর্জাতিক আইনে একতরফা স্বাধীনতা ঘোষণার স্বীকৃতি ছিল না। ইহাকে বিচ্ছিন্নবাদ বলে গণ্য করা হতো এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ এই ধরনের রাষ্ট্রকে স্বীকৃতি দিতে দ্বিধাবোধ করত। ইয়াহিয়া খানের কৌশল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে একতরফা স্বাধীনতা ঘোষণা করতে ঠেলে দেওয়া, যাতে তারা বিচ্ছিন্নতাবাদের অভিযোগে শক্তি প্রয়োগের যুক্তি ও সুযোগ পায়। কিন্তু তিনি সেই ফাঁদে পা দেননি। ফলে পাকিস্তান সেনাবাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, বিশ্ব জনমত পাকিস্তানকে ধিক্কার দেয় এবং বাংলাদেশের সমর্থনে এগিয়ে আসে। আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এর গোপন প্রতিবেদন অনুযায়ী মধ্য মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি বিদেশি সোর্সকে বলেছিলেন পাকিস্তান সেনাবাহিনী শক্তি প্রয়োগের চেষ্টা করলে তিনি তাৎক্ষণিকভাবে স্বাধীনতা ঘোষণা করবেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক অভিযান শুরু করার সাথে সাথে তিনি বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বলে ঘোষণা করেন এবং পলায়ন না করে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরা দেন। পলায়নের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয় নাই। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এর বাগানে লক্ষ্য ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। Now I would invite you to watch a special video message sent by our guest of honor of the day, His Excellency Somdeth Teso Hun Sen, the Prime Minister of Kingdom of Cambodia. One of the longest standing heads of government in the world, His Excellency Somdeth Hun Sen is credited with bringing peace and development to his country and helping millions out of poverty. In recent years, under the respective governments of both countries, relations between Bangladesh and Cambodia are reaching new heights. This was facilitated greatly by the visit of His Excellency Mr. Hun Sen to Bangladesh in June 2014 and the visit of the Honorable Prime Minister
of Bangladesh, Her Excellency Sheikh Hasina, to Cambodia in December 2017. Let us now watch the video message by His Excellency Mr. Hun Sen, the Prime Minister of the Kingdom of Cambodia. Honorable Abdul Hamid, President of the People Republic of Bangladesh, Honorable Sheikh Hasina, Prime Ministers of the People Republic of Bangladesh, Excellency, distinguished guests, ladies and gentlemen. Today, I am very honored and delighted to deliver on behalf of the royal government and people of the Kingdom of Cambodia congratulatory message on the commemoration of the birth centenaries of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the golden jubilees of the independence of Bangladesh through a video, as I could not attend this historical event in person due to the COVID-19 pandemic. On this solemn occasion, I have a great pleasure to convey my warmest congratulations and best wishes for good health, greater happiness and prosperities to Honorable President Abdul Hamid, Honorable Prime Minister Sheikh Hasina, and the friendly people of Bangladesh. I would also like to congratulate and praise the government and people of Bangladesh for the remarkable achievements over the past decades. By following the late Bangabandhu Sheikh Mujibur Rahman's pragmatic, visionary leadership, Bangladesh, under the wise stewardship of Honorable President Abdul Hamid and Honorable Prime Minister Sheikh Hasina, has achieved high economic growth, social progress, and better qualities of life of the Bangladeshi people. This spectacular success has enabled Bangladesh to meet the eligibility criteria for graduation from least developed countries category in 2021. Excellencies, Madam, ladies and gentlemen, the historical friendly relationship between Cambodia and Bangladesh was found by close and special affinities between the late King Fathers of Cambodia, His Majestyព្រះបាទសម្ដេចព្រះនរោត្តមសីហនុ ព្រះបរមរតនកោដ្ឋ and the fathers of the nation of Bangladesh, Bangabandhu Sheikh Mujibur Rahman, during the conference of the non-aligned movement in Algeria in 1973. Cambodia and Bangladesh established formal diplomatic relations on 17 February 1993, making a new chapter of our relationship. For nearly 3 decades, I am pleased to note that our two countries have enjoyed amicable relationship and fruitful cooperation in both bilateral and multilateral levels based on equal footing and mutual respect
for the interests of our two nations and people. There have been frequent high-level exchange between our two countries. My historic visit to Bangladesh in June 2014 and the return visit to Cambodia by Honorable Prime Minister Sheikh Hasina in December 2017 brought about the signing of many documents in support of economy, trade, investment, and technical cooperation between our two countries. We also agree on the mutual naming of a prominent street in Phnom Penh and in Dhaka after the names of the father of the nation of Cambodia and Bangladesh, to highlight the deep love and respect for the two great statements. Excellencies, Madam, ladies and gentlemen, on this auspicious event, I would like to reaffirm my strong commitment to further deepen the bilateral relations and close cooperation between Cambodia and Bangladesh, and to develop a stronger and mutually beneficial partnership at the regional and international frameworks to contribute to peace, stabilities, and prosperities in the region and the world at large, particularly to overcome the current global health crisis caused by the COVID-19 pandemic. Thank you for your kind attention. Thanks to our guest of honor, the Prime Minister of the Kingdom of Cambodia, His Excellency Samdech Techo Hun Sen, for his kind tribute to our father of the nation and valuable remarks. শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি রত্ন ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। সুধীবৃন্দ, আমাদের আলোচনা অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু আমাদের ইতিহাস ও ঐতিহ্য, তিনি আমাদের অতীত, বর্তমান ও উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশ সেই উজ্জ্বলতার আলোক সম্পাতে আলোকিত থাকবে চিরকাল। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে তাঁর প্রতি আমাদের হৃদয়ের সমস্ত উষ্ণতা দিয়ে অভিবাদন ও শ্রদ্ধা জানাবার এবং এই ঐতিহাসিক সময়ের সাক্ষী হওয়ার যে সুযোগ আমরা পেয়েছি, তার গৌরব এবং আনন্দময় স্মৃতি আমরা বহন করব চিরদিন। তিনি থাকবেন আমাদের ভালোবাসায়, জন্মভূমির রোদ বৃষ্টিতে, আমাদের প্রাত্যহিকতায়। শতবর্ষ বাঙালির বরা ভয়, উঁচিয়ে রেখেছ সাহসের তর্জনী, প্রতিদিন দেখি রোদ বৃষ্টিতে তুমি, তোমার নামটি লিখছে জন্মভূমি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।